সুপ্রিম কোর্টে আজ অযাচিতভাবে যাওয়া দুটো অ্যাপিলের নিষ্পত্তি হল। অযাচিতভাবে একটা এই রাজ্যের উপাচার্যদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা যাওয়ারই কথা না যদি না সরকার নির্লজ্জ দলবাজ হয়। আরেকটা একটা মাফিয়ার বিচার প্রক্রিয়া এবং তার বিচারের আগে তার বিচার প্রক্রিয়া পর্যন্ত তাকে পৌঁছে দেওয়ার জন্য তদন্ত তার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। তাতে ব্যাপক গোঁসা হয়েছে শাহজাহানের পালক পোষক তৃণমূল কংগ্রেসের এবং তাদের পরিচালিত রাজ্য সরকারের। সুপ্রিম কোর্ট তুলোধনা করল আর পত্রপাঠ বিদায় করল। উপাচার্য নিয়োগেও নজিরবিহীন রায় দেশের শীর্ষ আদালতের। সার্চ কমিটি গঠনেও রাজ্যের ওপর ভরসা নেই। অবসরপ্রাপ্ত বিচারপতি ললিত করবেন সার্চ কমিটি। সার্চ কমিটি আদ্যক্ষর অনুযায়ী 3টে নাম বেছে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। মুখ্যমন্ত্রীর হাতে খালি সুযোগ সেই 3 জনের মধ্যে তার পছন্দ অনুযায়ী আগে পিছে করা, অথবা বড়জোর কাউকে নিয়ে আপত্তি থাকলে তার নামের পাশে লিখে দিলেন তাও। কিন্তু এই তালিকা যা আদতে সার্চ কমিটির তৈরি তা থেকেই উপাচার্য বাঁচবেন আচার্য তথা রাজ্যপাল। নির্দেশটা ভীষণ সোজাসাপটা। সার্চ কমিটি আর রাজ্যপালের মাঝে নামের তালিকার কাজ শুধু একটু শাসক টেবিল ঘুরে আসা। অনির্বাণ, এতটা নির্লজ্জ তৃণমূল, মাফিয়া উপাচার্য সবটাই তৃণমূলের কন্ট্রোলে থাকবে। আপনার প্রতিবেদনে আপনি কয়েকটা শব্দ বলছিলেন, বাকিটা আপনারা বুঝে নেবেন। আমার এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এই বাকিটা জনগণ যারা আপনাদের দর্শক প্লাস যে জনগণ যারা দর্শক নন হয়তো তারা প্রত্যেকটা নির্বাচনে তাদের মতো করে বুঝে নিচ্ছেন, কিন্তু তারা যেটা বুঝে নিচ্ছেন সেটা যাদের বুঝে নেওয়ার কথা তারা কিছুতেই আর বুঝে নিতে পারছে না। আমার মনে আছে হাওড়ার একটি কলেজে আমি পড়াতাম, ট্রেনে করে যেতাম। ওই কিছু বাচ্চা ছেলে ওরা অদ্ভুত অদ্ভুত গান গাইতো, হাতে লাঠি না নিজে পিঠে মারতো প্রচন্ড জোরে, তখন এই জামা খুলে ফেলতো খালি ইয়েতে। আমার খুব কেমন অদ্ভুত লাগতো যে এরকম মারে কি করে, অদ্ভুত আওয়াজ। একদিন দেখলাম, দেখি তুই জামাটা খুলতো, দেখলাম যেখানে মারে না কালো দাগ হয়ে গেছে। আর তুই তোর লাগে না বলে, কম লাগে, ওই দাগ হয়ে গেছে বলে। আমার মনে হচ্ছে সরকারের গালে কালো দাগ হয়ে গেছে, মার খেতে খেতে আর লাগেও না। মানে সরকারটা এত নির্লজ্জ, যারাই সরকারটা চালায় এত মার খায় তারপরেও তারা কিন্তু যায়। আমার প্রশ্ন এখানে শতরূপ একটা, 6 বছরের জন্য বহিষ্কৃত শাহজাহান তৃণমূলের কতটা আপন হতে পারে? উপাচার্য তাও বুঝলাম, এই যে কলেজ বিশ্ববিদ্যালয় সব দুর্নীতি, শাহজাহানের কাছে কি আরও কিছু আছে, সবটা নেওয়া হয়নি? হ্যাঁ, 100বার। আমি জাস্ট এই কথায় আসার আগে আমি একটা কথা বলি অনির্বাণ, আমি আমার নিজের জায়গা থেকে যতদূর এখনো পর্যন্ত শুনেছি বা জানি, তাতে আমার মনে হচ্ছে এই উপাচার্য নিয়োগ নিয়ে যে খবরটা তোমরা দেখাচ্ছ, যেভাবে দেখাচ্ছ, তোমাদের দেখানোর মধ্যে কিন্তু একটা তথ্যের ভুল আছে। তথ্যের ভুলটা হচ্ছে এই যে আজকে সুপ্রিম কোর্টের রায়তে কোথাও এটা বলা হয়নি যে সিলেক্ট কমিটি সুপ্রিম কোর্ট গঠন করবে, তারা 3টে নাম পাঠাবে এবং ফাইনাল নামটা রাজ্যপাল বেছে নেবেন। আমরা যে দেখাচ্ছি তাতে বলা আছে ইউ ললিত গঠন করে দেবেন, সেই ইউ ললিতের নামটাও সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে। ঠিক করেছেন, সেই ইউ ললিত যিনি, উনি 3টে নাম পাঠাবেন এবং একটা নাম রাজ্যপাল ফাইনালাইজ করবে। এটাই ভুল তথ্য। না, রাজ্যপাল ফাইনালাইজ করবে তা বলি না। আমি শুনেছি ময়ূক যখন ওখান থেকে এটা দিচ্ছিল, আমি একবার চালিয়ে দেখো, আমি ময়ূক তো দেয়নি শতরূপ, পুরো আমি গলাটা যা শুনলাম। তুমি যখন এখানে বলছিলে একজন ওখানে খবরটা তোমাদের পড়ছিল না, আমি শুনলাম ময়ূকের গলা। না, আমারই গলা ছিল শতরূপ। আমি আবারও বলছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি যে বেছে নেবেন রাজ্যপাল। ইউ ললিত সার্চ কমিটি তৈরি করবেন। সার্চ কমিটি 3টে নামের আদ্যক্ষর অনুযায়ী মুখ্যমন্ত্রীকে পাঠাবে। মুখ্যমন্ত্রী সেই আদ্যক্ষরের অনুযায়ী ক্রম অনুযায়ী পাঠানো নামের মধ্যে থেকে নিজের পছন্দের নাম উপরে আলাদা করে ক্রমতালিকা তৈরি করে পাঠাতে পারেন। কাউকে অপছন্দ করলে সেটাও লিখে পাঠাতে পারেন। ফাইনালি রাজ্যপাল তার মধ্যে থেকে একজনকে বেছে নেবেন। এইটা বোধহয় ঠিক নয়, আমি যতদূর শুনলাম। রাজ্যপাল একজনকে বেছে নেবেন না, মুখ্যমন্ত্রী যে নামটা পাঠাবেন তাকে রাজ্যপাল সই করে দেবেন। না, রাজ্যপালের বেছে নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। হয়তো আমি ভুল বলছি, হয়তো তুমি ভুল বলছো, কিন্তু খুব সম্ভবত আমি এক্ষেত্রে অর্ডারে যা আছে তাতে রাজ্যপালের বেছে নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। মুখ্যমন্ত্রীর পছন্দকে পছন্দ করার কোনো বাধ্যবাধকতা রাজ্যপালের নেই। সম্ভবত তা নয় যে আমি তাহলে এই সইয়ের পরে আমাকেও মেলাতে হবে, তোমাকেও মেলাতে হবে। কিন্তু খুব সম্ভবত মুখ্যমন্ত্রী 3টে নামের মধ্যে থেকে একটা নাম ফাইনালাইজ করবেন এবং রাজ্যপাল ওটা সই করে পাঠাবেন। যদি ঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আজকে রাজ্য সরকার হেরে গেছে, যদি আমার কথা ঠিক হয়ে থাকে তাহলে রাজ্যপাল হেরে গেছে। কিন্তু আমি যতদূর তথ্যটা জানি এখনো পর্যন্ত, আমি খবরে যা দেখেছি অন্যান্য চ্যানেলে এবং তোমাদের চ্যানেলে আমি এখন এসে শুনলাম বা আমি যতটা রিপোর্ট দেখলাম, একটা নাম ফাইনাল করে মুখ্যমন্ত্রী পাঠাবেন, সেটা রাজ্যপাল বেছে নেবেন। এই গেল এক। তা যদি হয়ে থাকে তাহলে রাজ্যপাল এই গোটা প্রক্রিয়ার বাইরে চলে গেলেন সুপ্রিম কোর্টের রায়। এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যেটা শাহজাহানকে নিয়ে, দেখো অনির্বাণ, এটা শাহজাহানকে নিয়ে আমরা প্রথম দেখছি না। প্রতিটা ক্ষেত্রে যতগুলো দুর্নীতির মামলা হয়েছে
প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের ট্যাক্সের টাকায় যে সরকার 100 দিনের কাজের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে না, সেই সরকার একের পর এক ক্রিমিনালকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে আমাদের ট্যাক্সের টাকা। এবং বিমলবাবু যেটা বলছেন ঠিক কথা, হয়তো ওদের গালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু আমি এটাও বলছি বিমলবাবু, কালো দাগটা কিন্তু আমাদের গালেও পড়ে গেছে। কালো দাগটা সেই সমস্ত বিজেপি সমর্থকের গালেও পড়ে গেছে যারা ভেবেছিলেন যে সিবিআই ইডি তদন্ত করার ফলে এই দোষীদের ফাইনাল বিচারটা হবে, ফাইনাল শাস্তিটা হবে। আপনি অন্যের গালের কালো দাগ দেখতে পাচ্ছেন, নিজের গালের কালো দাগটা দেখতে পাচ্ছেন, আয়নার সামনে দাঁড়াচ্ছেন না বলে। এইটা কিন্তু ঘটনা। দেখুন আজকে অনির্বাণ যে কথাটা বলছে যে সাকসেস রেট কত ইডি সিবিআইয়ের, পাল্টা এই প্রশ্নও করা যায় যে তৃণমূলের দুর্নীতিকে ধরার প্রশ্নে রাজ্যের পুলিশের সাকসেস রেট কত। পার্থ চট্টোপাধ্যায়ের খাটের তলা থেকে কি ওনার বান্ধবীর খাটের তলা থেকে টাকা বার করে আনার ক্ষেত্রে রাজ্যের পুলিশের সাকসেস রেট কত। আজকে শাহজাহানের এই ঘটনা আমরা জানতে পারলাম কোত্থেকে, যদি জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেপ্তার না করতো, সেই ক্লু ধরে যদি ইডি শাহজাহানের বাড়িতে না যেত, বা আমি বলছি এই অবধিও হতো, শাহজাহানের বাড়িতে গিয়ে যদি শাহজাহানকে নিয়ে চলে আসতে পারতো, যদি ওখানে ইডিকে প্রথম দিন ওই পাল্টা মার না খেতে হতো, তাহলে শাহজাহানকে কেন্দ্র করে আমি যদি আজ নারীদের ওপর অত্যাচারের কথা, তৃণমূল বলবে যে আমাদের কাছে ভিডিও পেয়ে গেছি, এই কি ওদের বিজেপির কোন ব্লক সভাপতি কি বলেছে। আমি যদি এই প্রসঙ্গটা সরিয়েও রাখি, জমি দখল থেকে শুরু করে ভেরি লুট থেকে শুরু করে এগুলো তো অভিযোগগুলো তো মিথ্যে নয়। তার বিরুদ্ধে তো রাজ্যের সরকারই ওখানে পুলিশ ক্যাম্প বসিয়ে লোককে জমি ফেরত দিয়েছে। অর্থাৎ শাহজাহান যে ওখানে মাফিয়াতন্ত্র চালিয়েছে এই নিয়ে কোনো মিথ্যে নেই। এবার এইটাকে ধরার প্রশ্নে রাজ্যের পুলিশের সাকসেস রেট কত, সেটাও শূন্য। আবার এটা ঘটনা যে ইডি সিবিআই সাকসেস রেটও শূন্য। এবং দেখো অনির্বাণ, একটা কোনো তদন্ত, যদিও বলে যারা আইন জানেন তারা বলেন যে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, অপরাধী কোনো না কোনো একটা মানে ক্লু রেখেই যায়, যে কোনো ক্রাইমই মানে তদন্ত করে ধরা যায়। আমি যদি ধরেও নিই যে মনে করো নারদার চুরিটা এত ভালো করে করেছে, কোনো প্রমাণ নেই, কি সারদারটা এত ভালো করে করেছে, কোথাও কোনো প্রমাণ নেই। আজ পর্যন্ত ওদের একটা অপরাধের কোনো প্রমাণ নেই, না সারদা, না নারদা, না চাকরি দুর্নীতি, না তোমার গরু পাচার, না বালি পাচার, না সন্দেশখালিটা নয় ঠিক আছে কয়েক মাস হয়েছে, না তোমার আমি বলছি তোমাকে নির্বাচন পরবর্তী সন্ত্রাস, যেটা নিয়েও সিবিআই তদন্ত চলছে 2021 সাল থেকে। বিজেপির নেত্রী প্রিয়াঙ্কা দেবরেপাল মামলা করেছিলেন, সেই মামলার রায়ে সিবিআই তদন্ত হয়েছে। একটা ঘটনার কোনো তদন্ত শেষ হলো না। এই মানে আমি বলছি একটা পারলো না সিবিআই, দুটো পারলো না, একটাও পারে না। তোমরা কেউ এটা বিশ্বাস করো, আমরা কেউ এটা বিশ্বাস করি এটা এমনি এমনি হয়? আরে ভাই, সারদায় চুরি গেছিল টাকা সাধারণ মানুষের, চাকরি চুরি হয়েছে সাধারণ ছেলে মেয়েদের, সন্দেশখালিতে সাধারণ মানুষের ওপর অত্যাচার হয়েছে। কিন্তু পোস্ট পোল ভায়োলেন্সে তো বিজেপির নিজের ঘরের লোক মারা গেছে, বিজেপির নিজের দলের কর্মী মারা গেছে, নিজের কর্মীর মা মারা গেছে, তোমার আপনজনের প্রাণ চলে গেছে। তোমার আপনজনের যে প্রাণটা চলে গেল তারও কোনো তদন্ত সিবিআই ইডি শেষ করলো না। সুতরাং আমি এটাই বলছি যে গালে কালো দাগ আমাদেরও আছে। আজকে এটা আমাদের দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে চরিত্র আজকে আমরা দেখছি, এটা আমরা নতুন করে দেখছি না। এই যে সাকসেস রেট নিয়ে কথা হয়, অনেক সাকসেস রেটের প্রশ্ন চলে আসতে পারে। কল্যাণ ব্যানার্জি সাকসেস রেট কত রাজ্য সরকারকে ডিফেন্ড করার প্রশ্নে? এবার পাড়ার কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে কটা মামলায় গেছেন সিবিআই তদন্ত আটকাতে, আমাদের ট্যাক্সের টাকায় শাসক দলের একজন এমপি সরাসরি রাজ্যের সরকার থেকে এক্সচেকার মানিতে তিনি তার প্রফেশনাল রেমুনারেশন পেয়েছেন। এরা ফিরদৌস শামীমকে নিয়ে বলে, এরা সব্যসাচীকে নিয়ে বলে, এরা বিকাশ ভট্টাচার্যকে নিয়ে বলে, এরা তো বেসরকারি আইনজীবী, এদের কাছে লোকে গেছে, একজন ব্যক্তি মানুষ তাদেরকে তাদের প্রফেশনাল ফি, আমি যা শেষ করে নিই, আমার 2 মিনিট লাগবে, তাকে তার প্রফেশনাল ফিস দিয়েছে। কল্যাণ ব্যানার্জিকে তো কোনো ব্যক্তি মানুষ তার পকেট থেকে প্রফেশনাল ফিস দিচ্ছে না, তাকে তো রাজ্যের সরকার আমাদের ট্যাক্সের টাকা থেকে টাকা দিচ্ছে। শাহজাহানের পকেট থেকেও টাকা যাচ্ছে না, মমতা ব্যানার্জির পকেট থেকেও যাচ্ছে না। সেই কল্যাণ ব্যানার্জির সাকসেস রেট কত? আমাদের টাকায় মামলা লড়ে কোন মামলায় সাকসেসফুল হয়েছে রাজ্য অব্দি? সুতরাং এইগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে। মুশকিলটা হচ্ছে কি, ভোটে তৃণমূল জিতে গেছে এটা ঘটনা, প্রতিটা প্রশ্নের এটা উত্তর হতেই পারে যে মানুষ জবাব দিয়ে দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের জিতে যাওয়ার অহংকারবোধ আমাদের মধ্যে যতটা আছে, আমাদের জিতে যাওয়ার ফলে যে প্রাপ্ত দায়িত্ববোধের যদি শিখিভাগ আমাদের মধ্যে থাকতো, তাহলে কি সব কথার এটা উত্তর হতে পারতো? কথাটা তো ঠিক যে রাজ্যপাল হচ্ছে, ও একটা কথা বললো আমি দেখলাম যে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে নির্বাচিত সরকারের। ঠিক কথা, রাজ্যপালের কোনো দায়বদ্ধতা নেই, রাজ্যপালকে আমরা কেউ নির্বাচিত করিনি। ভারতের একটা সংবিধানের একটা আইনের প্রভিশনে সে রাজ্যপালে বসে আছে, তাকে তার বাড়ির লোকও ভোট দিয়ে রাজ্যপাল করেনি। কিন্তু রাজ্যের বেশিরভাগ মানুষ ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। সুতরাং মানুষের কাছে জবাব দেওয়ার দায়টা রাজ্যপালের নয়, জবাব দেওয়ার দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবার যদি এইটা আমার যুক্তি হয়ে থাকে যে ভাই তোমরা আমাকে জিতিয়েছ, আমি ক্ষমতায় আছি, আমি 100 দিনের কাজের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে যাব না, আমি শাহজাহানকে আড়াল করতেছি, আমি সুপ্রিম কোর্টে যাব, তার যদি উত্তর এটা হয় যে আমরা জিতে গেছি, ভালো কথা, জিতে গেছে, অভিনন্দন। আমি অনির্বাণের কাছে অনির্বাণ এমনিতেও হাত তুলেছিলেন, আমি অনেকগুলো প্রশ্নের প্রশ্নের দিক থেকেও পাল্টা তোলা হচ্ছে, সেটার উত্তর চাইব অনির্বাণ। না, ও স্পেসিফিকভাবে বলতে হলে সিবিআই তদন্ত নিয়ে যে পলিটিক্যাল স্ট্যান্ড রাজ্য সরকারের, আমি সেটাকে কেন সমর্থন করি সেটা আমি ছোট করে বলেছিলাম। এই কারণে সমর্থন করি, যেটা দল নির্বিশেষে বলছি, বিজেপি বিরোধী যে কটি দল যে কটি রাজ্যে তাদের সরকার চালাচ্ছে, সেখানে যে সিবিআই তদন্ত বা ইডির
তদন্ত চলছে, সেটা নিয়ে খুব স্পেসিফিক প্রশ্ন থাকছে যে তারা তদন্তের নামে যেটা করে সমর্থন করে বললো, আমি একটা অ্যাকসেন্ট বলে নিই, সেই কারণেই শতরূপ যে বলছেন যে সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্য সরকারের যাওয়া, কেন যাওয়া, ফেলিয়ার। বুঝলাম, কিন্তু এই কথাটার উত্তর কোথায়, যেটা কোর্ট জিজ্ঞেস করে সুপ্রিম কোর্ট, আপনারা এতদিন কিছু করেননি কেন? আজকে যে এসছেন সুপ্রিম কোর্টে, আপনাদের সরকার, আপনাদের পুলিশ তো ছিল, সিবিআইটা এলো কোত্থেকে? উড়ে এসে জুড়ে তো বসেনি। রাজ্য সরকারের পুলিশ তদন্ত করলে, শাহজাহানকে গ্রেফতার করলে, মানে এই গ্রেফতারের নামে গার্ড অফ অনারটা না দিয়ে গ্রেফতারের মতো গ্রেফতার করলে, মানে রাজীব কুমারের সর্বোচ্চ সাফল্য কি বলুন না? সন্দেশখালীতে 3 রাত 3 দিন ঘুরে বেরিয়ে সন্তু পানকে মিথ্যা মামলায় গ্রেফতার, এই তো। সেটার বদলে শাহজাহান গ্রেফতার হলে কোনটা সত্যি সেটা বোধ আদালত ঠিক করবে, আপনি করবেন না। তার বদলে শাহজাহান শতরূপের কথার উত্তরে একটাই কথা বলতে চাই যে ইডির বিরুদ্ধে কেরালার বাম সরকারও একইভাবে সুপ্রিম কোর্টে গেছিল এবং সেখানেও ইডি তদন্ত কিন্তু আটকায়নি, কিন্তু তার পলিটিক্যাল পজিশন আমি সমর্থন করি, একই কারণে করি, সেটা সিপিএম সরকার বলে নয়, একই কারণে করি যে ইডি সেক্ষেত্রেও আর আমাদের রাজ্যের ক্ষেত্রেও তারা যে কাজটি করে সেখানে কোনো বিভেদ নেই, তারা একটাই কাজ করে, বিজেপির হয়ে বিরোধী দলের ওপর প্রেশার ক্রিয়েট করার কাজ। সেক্ষেত্রে সোনাচুরি মামলায় যিনি প্রধান অভিযুক্ত স্বপ্না সুরেশ, তার মুখে পিনারাই বিজয়নের নাম এসছে, তা সত্ত্বেও তাকে সমন করা হয়নি। এটাকে আমি এইভাবেও দেখতে পারি যে বিজেপির সঙ্গে সিপিএম এর সেটিং, কিন্তু সেই দেখার জায়গাটা অন্য। ইডি বা সিবিআইকে অপব্যবহার করার প্রসঙ্গে বিমলদা এত কথা বলছিলেন, শুভেন্দু অধিকারীর কথা আমরা বলতে পারি, বিভিন্ন ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মার কথা বলতে পারি। আজকে বিজেপিতে যে তাবর নেতারা রয়েছে তার অর্ধেকের বেশি তৃণমূলের থেকে গেছেন, যাদেরকে বিমল দ্বারাই চোর বলতেন, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইতেন। এই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর ভূমিকা অবশ্যই আতশ কাচের তলায় রয়েছে, আগামীতেও থাকবে। সেই জায়গা থেকে রাজ্য সরকারের অবস্থান। অনির্বাণ যে কথাগুলো বলছে রাজনৈতিকভাবে আমি একমত হতে পারি, কিন্তু মুশকিলটা হচ্ছে রাজনৈতিকভাবে অনির্বাণকে এখন পিনারাই বিজয়নকে সমর্থন করতে হলে বামফ্রন্ট সরকারের 34 বছরে একটা ছাগল চুরি হলেও যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত চাইতেন, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাপসী মালিকের ঘটনা। বুদ্ধদেব ভট্টাচার্য, তাপসী মালিকের বাড়ির লোক দুপুরবেলা সিবিআই তদন্ত চেয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য বিকেলবেলা দিয়ে দিয়েছিলেন। ওই সময়কালে মনে রাখবে অনির্বাণ, পরবর্তীকালে ওই সময়কালে সিবিআইয়ের কাজকে নিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল কেস প্যারড। আমি বিজেপিকে দোষ দিচ্ছি না, কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, কিন্তু ঘটনাটা কি? বুদ্ধদেব আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশের উপর যে কনফিডেন্স আছে, বুদ্ধ ভট্টাচার্যের কি ছিল না সেই কনফিডেন্স? কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন একটা অপরাধ হয় তখন যে ভিকটিম, তদন্ত প্রক্রিয়ায় ভিকটিমের কনফিডেন্সটা জরুরি। আজকে একটা মামলাও পশ্চিমবাংলার সিবিআইয়ের হাতে যেত না যদি রাজ্যের পুলিশ তার করণীয় কাজটা করতে। এটা তো আমাদের হেল্পলেসনেস। সিবিআই কাজের কাজ কিছু করছে না, মাঝখান থেকে সিবিআই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, মানে বিজেপি হাতিয়ার হিসেবে সিবিআইকে ব্যবহার করছে। এইটা দেখার পরও আমাদেরকে সিবিআই দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, এটা তো আমাদের অসহায়তা, রাজ্যের পুলিশ করছে না বলে। আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি। ধরো বকটুয়ের ঘটনা, কোনো কারণ ছিল বকটুয়ের ঘটনা সিবিআইয়ের কাছে যাওয়ার? অ্যাবসলিউটলি কোনো কারণ ছিল। গেলটা কেন? একটা প্রেস কনফারেন্স অনুব্রত মণ্ডলের, এবং জাজ যখন রায়টা দিলেন তিনি একেবারে তার ভার্ডিক্টটা লিখে দিয়েছিলেন এই কথাটা, যে এই ঘটনাটা ঘটার পরে পুলিশ কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে শাসক দলের জেলার সভাপতি প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন যে একটা টেলিভিশন বাস থেকে আগুনটা লেগেছিল, দেয়ারবাই ট্রাইং টু মিসলিড দ্য ইনভেস্টিগেশন ইন আ পার্টিকুলার ডিরেকশন। অনুব্রত মণ্ডলের একটা প্রেস কনফারেন্সের ফলে বক্তব্য সিবিআই হয়েছে, কোনো সিপিএম এর জন্য হয়নি, কংগ্রেসের জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। আজকে এইগুলো, এই বাস্তবতাগুলোকে সরিয়ে রেখে তো আলোচনাটা করলে হবে না। ঠিক। আমি বিমল শঙ্কর বাবু হাত তুলছেন, প্লিজ। একটা লাইনে করে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমি যা পড়ে দেখলাম রায়টা, তাতে মুখ্যমন্ত্রী যা দেবেন রাজ্যপাল মেনে নেবেন, ওইটা কোথাও কিন্তু বলার না। শুধু তাই না, তিনি ওই ক্রম অনুযায়ী পাঠাবেন, কিন্তু তার নিজের নোট থাকবে, আপত্তি থাকতে পারে, এমনকি কোর্টে কেসও হতে পারে। অর্থাৎ হুবহু মানতে বাধ্য না। না 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 না, এই কোর্টে কেস হতে পারে, যে কোনো পক্ষই করতে পারে সদর, মানে হুবহু মেনে নিতে বাধ্য না। কোর্টে কেস তো যে কোনো পক্ষ যে কোনো বিষয়, না না, আদালতই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় কথা হচ্ছে, সিবিআই কে নিয়ে প্রচুর আলোচনা হয়। না, তার মানে রাজ্যপাল এটা মেনে নিতে বাধ্য নন সদর, যেটা বলছি। সিবিআই কে নিয়ে এখানে আলোচনা করার কোনো জায়গা নেই। শুধু এইটুকু, নির্বাচনের পরে আমাদের 60 জন কর্মী খুন হয়েছিল এবং সেটা নিয়ে প্রচুর অভিযোগ ছিল। সিবিআই তদন্ত করে প্রায় 300 জনকে তার বিরুদ্ধে চার্জশিট তৈরি হয়েছে, হাইকোর্টে মামলা চলছে। তাই সিবিআই কিছু করেনি বলাটা ভুল, কিন্তু এটাও ঠিক, সিবিআই যতটুকু করার দরকার ছিল আমাদের এক্সপেকটেশন অনুযায়ী করেনি, এবং সেটা নিয়ে আমরা বারবার আমাদের অভিযোগ জানিয়েছি। সিবিআই আমাদের কোনো মানে পছন্দ করার জায়গা নয়। সিবিআই ভুল করলে আদালত নির্দেশ দিতে পারে। আর লাস্ট যেটা, যাদের নাম বারবার আসে তাদের নামে অভিযোগ থাকলে সিবিআই এর কাছে যাওয়া যেতে পারে, কোর্টে যান না, কোর্টের নির্দেশে তদন্ত চলছে। কার বিরুদ্ধে কেন হচ্ছে না ওটা কোর্ট অনেক ভালো বলতে পারবে, এখানে আমি বলতে পারবো। স্যার, কোর্টই বলেছিল। আজকে আপনাদের পার্টির নেতা কদিন আগে অব্দি যাচ্ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, এজলাসে বসে বলেছিলেন যে সিবিআই অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো। এটা কোর্টই বলেছিল। এই ভার্ডিক্টটা বার করলাম লাইভ লতে। হ্যাঁ, এখানে যেটা বলছে যে তুমি যেটা বলছো নির্মাণ ঠিক, সিএম প্রেফারেন্স অর্ডার, উনি একটা নাম পাঠাবেন না, 3টে নামই ওই ওনার প্রেফারেন্স অর্ডারে পাঠাবেন। কারণ নামে অপছন্দ আপত্তি থাকে সেটাও পাঠাতে পারবেন। এক সেকেন্ড,
তারপরে এবার রাজ্যপালের যেটা করণীয় তা হচ্ছে চ্যান্সেলর ইন টার্ন উইল অ্যাপয়েন্ট দ্য ভিসিস আউট অফ ইম্প্যানেলড নেমস ইন দ্য সেম অর্ডার অফ প্রেফারেন্স অ্যাজ রেকমেন্ডেড বাই দ্য সিএম। কেমন সেম অর্ডার অফ প্রেফারেন্স? মমতা বন্দ্যোপাধ্যায় যে নামটা একে পাঠাবেন রাজ্যপালকে সেই নামটাকেই প্রথমে করতে হবে, নিয়োগ করতে হবে। এক, তারপরে এবার বলছে রাজ্যপাল চ্যান্সেলর ইফ দ্য ইন কেস দ্য চ্যান্সেলর হ্যাজ এনি রিজার্ভেশন অ্যাবাউট দ্য ইম্প্যানেলড নেমস or the remarks made by the CM against shortlisted candidates, he shall be entitled to put up his own opinion on file. উনি আলাদা করে ওনার মতামত ফাইলে লিখে পাঠাতে পারেন যদি মুখ্যমন্ত্রীর রেকমেন্ডেশনের মধ্যে কোনো ক্যান্ডিডেটের সাথে ওনার আপত্তি থেকে থাকে। আদারওয়াইজ মুখ্যমন্ত্রী যে অর্ডারে পাঠাবেন সেই অর্ডারেই রাজ্যপালকে তারপরে আরেকটা প্যারাগ্রাফ আছে রাজ্যপালের। হ্যাঁ, তারপর একটা প্যারাগ্রাফ আছে, নোটেবলি দ্য কোর্ট অলসো মেড ইট ক্লিয়ার that the court will make the final decision in cases সূর্য পূর্ব দিকে ওঠে না পশ্চিম দিকে ওঠে সেটা নিয়েও ভারতের কোর্টই ফাইনাল ডিসিশন নেবে। তা আবার বলা এটা তো একটা জিনিস তারপরে মামলা হলে এটাতে একটা জিনিস অনুক্ত আছে যে সন্তোষ ভট্টাচার্যকে আপনাদের সময়ে যে হেনস্থাটা করা হয়েছিল, দুর্ভোগটা পোহাতে হয়েছিল, সেরকম যদি আবার তৈরি হয় আপনাদের গভর্নমেন্টের সময় যে তীব্রবালকে যে মেরে ফেলা হয়েছিল মধ্যপ্রদেশে। আমি তো গভর্নমেন্ট তৈরি করিনি। না আপনি করেন, মানে ওই আপনিও জানেন কি আর আমি আমাদের গভর্নমেন্ট হওয়াটা সম্ভব না, কারণ আমি গভর্নমেন্টের পার্ট নেই। মাধব কলেজে মধ্যপ্রদেশে এবিভিপির হাতে যে খুন হয়েছিল প্রফেসর তীব্রবাল, ছাড়ুন ওইসব তীব্রবাল আপনি একটা নাম বলে 10টা বলতে পারি, যেটাকে নিয়ে সেটা হলে কোর্টে গিয়ে মীমাংসা হবে, ততক্ষণ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টটা ভ্যালিড হবে না। পূর্ব দিকে না পশ্চিম দিকে সেটা কোর্টের মীমাংসা হয়, যাকে বলতে ওটাকে উড়িয়ে দেওয়া যায় না। শত্রু কে উড়াচ্ছে? আমি কি বলেছি উড়িয়ে দেওয়া যায়? এই যে আজ সুপ্রিম কোর্ট বলেছে নিজের দুর্নীতি পেপার লিক হয়েছে, কে উড়িয়ে দিচ্ছে? শাহজাহানের হয়ে ওখানে কি পিটিশন দেয়নি? তখনও শাহজাহানের হয়ে পিটিশন দেয়নি না রাজ্য সরকার। সুবর্ণা, আমি আপনাকে ইন্টারাপ্ট করছিলাম না। আমি এর আগে আমি গভর্নরের প্রশ্নে আমি বলেছি যেটা আপনার সাথে মতামত মিলেছে। শুনুন, শাহজাহান আজকে যায়নি। শাহজাহানের মামলা যেদিন সুপ্রিম কোর্ট কি বলে সিবিআই কে হ্যান্ড ওভার করলো হাইকোর্ট, 1 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছিল রাজ্য সরকার, 1 ঘন্টার মধ্যে। এবার আমি অঙ্ক করছি। আরে না রে বাবা, শাহজাহানের ঘটনা করেছিল। বলছেন আপনি, এক এক করে